প্রিয় দর্শক, পতিত স্বৈরশাসক শেখ হাসিনা ক্ষমতা গ্রহণের পর থেকেই নিজের একটি আলাদা ব্যবসায়িক বলয় গড়তে থাকেন। আমরা দেখেছিলাম ভূমিদস্যু বসুন্ধরা, এস আলম, বেক্সিমকো বা সামিটের মতো নানাবিধ দুর্বৃত্ত ব্যবসায়িক গোষ্ঠীর উত্থান, যারা এই দুর্বৃত্ত সিন্ডিকেটের অংশীদার না হয়ে বিশেষ করে তৎকালীন হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিককে আর্থিকভাবে চাঁদা দিতে অপারগতা জানিয়েছিলেন। তারাই পড়ে যেতে থাকেন দীর্ঘমেয়াদী সংকটে। হাসিনার অপশাসনের একেবারে শুরুর দিকেই হাসিনা যে দেশটাকে একটা দুর্বৃত্ত ব্যবসায়ীদের দ্বারা গঠিত মাফিয়া স্টেট বানাতে যাচ্ছেন, সেটা আঁচ করতে ব্যর্থ হয়েছিলেন ডেস্টিনি গ্রুপের এমডি রফিকুল আমিন। স্রোতের সাথে গা ভাসাতে না চেয়ে ও তারেক সিদ্দিকের অন্যায় আবদার না মিটিয়ে পরবর্তীতে নিজেকে ও ডেস্টিনিকে এক দীর্ঘমেয়াদী অন্ধকারে ফেলে দেন অন্যায়ের সাথে আপোষ করতে না চাওয়া রফিকুল আমিন। আজ আপনাদের আমরা শোনাতে যাচ্ছি ডেস্টিনির সেই অজানা গল্প। চলুন প্রবেশ করি আমাদের মূল প্রতিবেদনে। তারেক সিদ্দিককে 500 কোটি টাকা চাঁদা না দেয়ায় যেভাবে ডেস্টিনির রফিকুল আমিনের সর্বনাশ ঘটল। প্রিয় দর্শক, শুরুতেই যেটা বলছিলাম, আজকের এই বিশেষ প্রতিবেদনটা তুলে ধরতে চলেছে বাংলাদেশের বিচার বিভাগ ও দুদককে ব্যবহার করে হাসিনার গুম খুনের অন্যতম মাস্টারমাইন্ড রিটায়ার্ড মেজর জেনারেল তারেক সিদ্দিক কিভাবে কাজ করতেন তার একটা টেক্সট বুক এক্সাম্পল। এই তারেক সিদ্দিক ডেস্টিনির রফিকুল আমিনের কাছে 500 কোটি টাকা চাঁদা দাবি করেছিলেন। বাংলাদেশে হাজার হাজার বেকার তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন জনাব রফিকুল আমিন ডেস্টিনি গ্রুপের মাধ্যমে। সুতরাং তিনি এই কনফিডেন্স থেকেই তারেক সিদ্দিকের অন্যায় আবদারের কাছে পরাস্ত হতে চাননি। তারেক সিদ্দিককে চাঁদা না দেয়াতে পরবর্তীতে রফিকুল আমিন অবাক বিস্ময়ে লক্ষ্য করতে থাকলেন মিডিয়া ট্রায়ালের নির্লজ্জ স্বরূপ বা চেহারা। চাঁদা চেয়ে না পাওয়ার পর থেকেই বাংলাদেশের অধিকাংশ গণমাধ্যমেই ডেস্টিনির বিরুদ্ধে একের পর এক নেতিবাচক সংবাদ প্রকাশ করা হতে থাকে, যার সবগুলোই ছিল বাস্তবতা বিবর্জিত আষাঢ়ের গল্প। তারেক সিদ্দিকের প্রযোজনায় ও পরিকল্পনায় সাজানো সেই মিডিয়া ট্রায়াল এতটাই কার্যকরী হয়েছিল, বাংলাদেশের অধিকাংশ মানুষ তখন ডেস্টিনিকে মূলত একটা ফ্রড বা ভাওতাবাজির প্রতিষ্ঠান হিসেবে পরিগণিত করতে থাকে। অথচ যে সকল পত্রপত্রিকাতে সমস্ত ভুয়া সংবাদ প্রকাশ হচ্ছিল, তারা একটিবার যাচাই করার প্রয়োজন মনে করলেন না ডেস্টিনির আদৌ একটি টাকা ব্যাংক খেলাপি ছিল কিনা, অথবা ডেস্টিনির পুঁজি গড়ে তোলার মূল ভিত্তিটি কোথায় ছিল। প্রিয় দর্শক, প্রকৃত সত্য হলো কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে কোনো রকম লোন না নিয়ে বা সরকারের কোনো রকম আর্থিক সহযোগিতা ছাড়াও শুধুমাত্র নিজেরা উদ্যোগ গ্রহণ করে ক্রাউড ফান্ডিং করে সমবায়ের ভিত্তিতে ডেস্টিনির মতো একটা এত বড় প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন, যার মূল স্বপ্নদ্রষ্টা বা কারিগর ছিলেন জনাব রফিকুল আমিন। যে বছর ডেস্টিনিকে জোর করে বন্ধ করে দেওয়া হয়েছিল, তার আগের বছর অর্থাৎ 2011-12 সালে 450 কোটি টাকা সরকারকে ট্যাক্স দিয়েছিল ডেস্টিনি গ্রুপ। ডিরেক্ট সেলিং বা নেটওয়ার্ক মার্কেটিং করে তারা হাজার হাজার তরুণ তরুণীদের চাকরি ও ব্যবসার ব্যবস্থা করেছিল। 2000 সালে যাত্রা শুরু করার পর থেকে অনেক চড়াই উতরাই পেরিয়ে 2012 সাল পর্যন্ত তাদের 30টার বেশি সাবসিডিয়ারি প্রতিষ্ঠান তারা গড়ে তুলেছিল। ডেস্টিনির মাধ্যমে কর্মসংস্থান তৈরি হয়েছিল হাজার হাজার বেকার ছেলে ও মেয়েদের। বেস্ট এয়ারের মতো এয়ারলাইন্স, বৈশাখী টিভি চ্যানেল, জুট মিল, সিনেমা হল, কক্সবাজারে 4 স্টার হোটেল, পত্রিকা সহ দেশের 64টি জেলায় নিজেদের ভবন তৈরির জমি বনায়নের জন্য সারা দেশে হাজার হাজার একর জমি কিনে পুরো দেশে কোটি কোটি বৃক্ষরোপণ করার প্রোগ্রাম সহ 20 বছর ব্যাপী বিশাল কর্মযজ্ঞ শুরু করে ডেস্টিনি। শুধুমাত্র ঢাকা শহরের কাকরাইল, বিজয়নগর, নয়াপল্টন, পুরনো পল্টন, ধানমন্ডি, বারিধারা, বনানী ও টঙ্গীর মতো এলাকায় ডেস্টিনির রয়েছে কয়েক লক্ষ বর্গ কিলোমিটারের কেনা ফ্ল্যাট ও জায়গা, যার অনেকগুলি এখন আওয়ামী প্রতিহিংসায় বেহাত। আইএফআইসি ব্যাংকের পাশের একটি জমি ডেস্টিনির মালিকানাধীন ছিল, যা দরবেশ খ্যাত সালমান এফ রহমান সুযোগ পেয়ে দখল করে সেখানে তার ব্যাংকের সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছেন তিনি। ডেস্টিনি গ্রুপের জমি, ফ্ল্যাট ও অন্যান্য সকল সম্পত্তির আনুমানিক বাজার মূল্য প্রায় 6 থেকে 7 হাজার কোটি টাকা। 2012 সালের মে মাসে পতিত স্বৈরাচার শেখ হাসিনার বোন শেখ রেহানার দেবর তারিক সিদ্দিক একটি জমি কিনে দেওয়ার নাম করে ভয় দেখিয়ে 78 কোটি টাকায় একটা বায়নানামা করে
ডেস্টিনি গ্রুপের এমডি রফিকুল আমিনের কাছ থেকে। কিন্তু 500 কোটি টাকা চাঁদা না দিলে কোম্পানি বন্ধ করে সবাইকে জেলে পাঠিয়ে দেওয়ার হুমকি দেয় তারিক সিদ্দিক। টাকা না পেয়ে তারেক সিদ্দিক 2012 সালের জুলাই মাসে দুদককে দিয়ে মামলা করিয়ে ডেস্টিনির মালিকানাধীন একমাত্র বৈশাখী টিভি ছাড়া বাদবাকি সকল প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেয়। বৈশাখী টিভিও সেই থেকে হাসিনার দোসররা দখল করে বসে আছে। ডেস্টিনি গ্রুপ 98% শেয়ারের মালিক হলেও বৈশাখী টিভি মূলত এর ডিএমডি টিপু আলম এবং হেড অফ নিউজ অশোক সহ সব হাসিনার গোলামরা দখলে নিয়ে আছে। অথচ তাদের এমডি রফিকুল আমিন ও মোহাম্মদ হোসেনের বিরুদ্ধে মিথ্যা মামলা, 12 বছর ধরে তারা জেল খাটলেও আজ পর্যন্ত তাদের পক্ষে কোনো সত্য প্রচার থেকে বিরত ছিল এই বৈশাখী টিভি। অভিযোগ আছে এমডি, চেয়ারম্যান ও বোর্ডের অনুপস্থিতিতে ডিএমডি টিপুর নেতৃত্বে বৈশাখী টিভির কোটি কোটি টাকা 4-5 জন মিলে লুটপাট করে খাচ্ছে গত 12-13 বছর ধরে। আইনি মারপ্যাচে 2-3 বার বৈশাখী টিভি দখলও করতে চেয়েছিল বর্তমান ম্যানেজমেন্টের চোখ সাজসে। এখনো একটা গ্রুপ বিএনপির বা জামায়াতের নাম ভাঙিয়ে বৈশাখী টিভি দখল করতে চায়। এসব কিছুই সম্ভব হয়েছে দুদক ও সর্বোপরি তারিক সিদ্দিকের প্রতিহিংসার বাস্তবায়নের মাধ্যমে। তারিক সিদ্দিক বায়না করা জমি তার নামে লিখে দিতে রফিকুল আমিনকে জেলখানায় এক অবসরপ্রাপ্ত সেনা অফিসার পাঠিয়ে চাপ দেয়। রফিকুল আমিন রাজি না হয়ে জমি দখল করবে বলে হুমকি দেয় এবং সারা জীবন জেলে থাকতে হবে বলে তাকে জানিয়ে দেওয়া হয়। 2012 সালের অক্টোবর মাসের 10 তারিখ আদালতের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে রফিকুল আমিন ও মোহাম্মদ হোসেন সহ যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল অনেকেই তখন আত্মসমর্পণ করেন। আজ 12 বছর পার হলেও তাদের জামিন দেওয়া হয়নি। শুধু তাই নয়, তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হলেও ধারা অনুযায়ী সর্বোচ্চ শাস্তি 12 বছর কারাদণ্ড ভোগ করার পরেও তারা আজও খালাস পাচ্ছেন না। এক মামলার রায় দেয়া হয় 2022 সালের মে মাসে। একবার আদালত জামিন দিলেও 2800 কোটি টাকা আদালতে জমা দিতে বলা হয়েছিল, কিন্তু সকল সম্পত্তি বাজেয়াপ্ত করা অবস্থায় তাদের 35 লাখ গাছ বিক্রি করে 6 সপ্তাহের মধ্যে টাকা জমা দেওয়ার যে উদ্ভট সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছিল তা সত্যি হাস্যকর। পুলিশ ও দুদকের জিম্মায় থাকা এসব গাছ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের দস্যুরা এর আগেই হরিলুট করে নিয়ে গিয়েছিল। তারেক সিদ্দিকের নির্দেশনায় আদালত ও দুদকের এসব তুঘলকি ও ভয়াবহ অপকর্মের ফলে একদিকে যেমন তাদের জামিন মেলেনি, অন্যদিকে তাদের কোম্পানির হাজার হাজার কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পত্তি ও সম্পদ লুট ও বেদখল অবস্থায় পরিত্যক্ত হয়ে ধ্বংসের পথে। এখানে উল্লেখ্য, 2012 সালে ডেস্টিনি গ্রুপের প্রায় 200টি গাড়ি জব্দ করতে আদালত পুলিশকে নির্দেশ দেয়। এসব গাড়ির মাঝে পাজেরো ও নিশানের মতো দামি গাড়ি ছিল। পুলিশ অন্যায়ভাবে এসব গাড়ি ভোগ দখল করে ও বিক্রি করে দেয়। একইভাবে ফার্মগেটের আনন্দ ও ছন্দ সিনেমা হলগুলোর অবস্থাও লক্ষণীয়। 12 বছর ধরে পরিত্যক্ত হয়ে শত শত কোটি টাকার হলের সম্পত্তি এখন অসামাজিক কাজের অভয়ারণ্য হয়েছে। বারিধারায় আমেরিকান সেন্টার সংলগ্ন নিজস্ব কেনা বাড়ি পুলিশ ও আনসার দখল করে ভাড়া দিয়ে খাচ্ছে। পল্টন এলাকায় লাখ লাখ বর্গফুটের ফ্ল্যাটগুলো রক্ষণাবেক্ষণের অভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। এরকম 6-7 হাজার কোটি টাকার সম্পত্তি হয় ধ্বংস অথবা বেদখল হয়ে গেছে। কিন্তু এগুলো সব হয়েছিল পতিত স্বৈরশাসক শেখ হাসিনার আমলে। হাসিনার আমলে ডেস্টিনির বিরুদ্ধে যে মামলাগুলোর রায় হয়নি কিন্তু ধারা অনুযায়ী জেল খাটা শেষ, তাহলে সেই মামলার আদৌ কি কোনো আইনি ভিত্তি আছে? প্রধান বিচারপতি রেফাত আহমেদ সম্প্রতি মন্তব্য করেছেন, সভ্য সমাজে নাকি ডেস্টিনির রফিকুল আমিন ও মোহাম্মদ হোসেনের জামিন নিয়ে কোনো তাড়াহুড়ো নেই। প্রধান বিচারপতির পদে থেকে এরকম অবিবেচকের মতো মন্তব্যের ফলে প্রশ্ন জাগে, উনি কি জানেন না যে তারিক সিদ্দিকী 78 কোটি টাকা নিয়ে জমি দখল ও রেজিস্ট্রেশন করতে ডেস্টিনিকে চাপ দিয়েছিল? উনি কি দুদকের চার্জশিটের কথাগুলো পড়েননি? উনি কি সাজানো ও মিথ্যা অভিযোগগুলো বুঝেও বুঝতে পারছেন না? একটা ভুয়া মামলা, ভুয়া চার্জশিট ও ভুয়া রায় নিয়ে একজন প্রধান বিচারপতি যদি ভুক্তভোগী 12 বছর জেল খাটা মানুষগুলোকে নিয়ে এভাবে হাসিনার বাকশালী মুজিব কোর্ট মার্কা বিচারপতির মতো আচরণ করেন, তাহলে তাকেও হাসিনার দোসর বলেই অভিহিত করা যায়। এখানে উল্লেখ করতে হয়, ডেস্টিনি গ্রুপের বিরুদ্ধে মামলায় সাবেক সেনাপ্রধান জেনারেল হারুনুর রশিদকে মাত্র 1 সপ্তাহের মধ্যে জামিন দেয় কুখ্যাত বিচারক শামসুদ্দিন চৌধুরী মানিক। রফিকুল আমিন ও মোহাম্মদ হোসেনের মতো ডেস্টিনির সমান সংখ্যক শেয়ারের মালিক ছিলেন এই জেনারেল হারুন। তাছাড়া তিনি ডেস্টিনির চেয়ারম্যানও বটে। চেয়ারম্যান জামিন পেল, অথচ জামিন পেল না প্রতিষ্ঠানের বাকি 2 জন। এ থেকেই বোঝা যায় ব্যাপারটি কতটা পক্ষপাতমূলক। জেনারেল হারুনের জন্য এক আইন, অন্যদের জন্য আরেক আইন কেন?
হাসিনার পতনের পরও কেন এই বৈষম্যমূলক আইন কার্যকর থাকবে? প্রিয় দর্শক, হাজার হাজার মানুষের কর্মসংস্থান ও হাজার কোটি টাকার সম্পত্তি রক্ষা করতে রফিকুল আমিন ও মোহাম্মদ হোসেন সহ সকল ভুয়া মামলার আসামিদের অবিলম্বে মুক্তি দাবি করছি এবং এই ভুয়া মামলার জন্য দুদকের সংশ্লিষ্ট সব আর্মি অফিসারদের তদন্ত করে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়ে শেষ করছি আজকের এই প্রতিবেদন।